ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের যে রক্ত হিম করা একটি ভৌতিক ঘটনা শোনাবো, সেই ঘটনাটি একটি নলকূপকে নিয়ে। দুনিয়াতে তো হাজারো রকমের নলকূপের কাহিনী শুনলেন, তাই তো হাজারো কাহিনীর মধ্যে আজকে না হয় আরেকটা কাহিনী শুনুন। নলকূপ, বুঝতে পারতেছেন? রক্ত হিম করা কাহিনী কিন্তু হবে আজকে। তো আর কোনো কথা বলবো না, আসুন আজকের নলকূপের রক্ত হিম করা কাহিনীটা আপনাকে শোনাই। আমার নাম জনি, ছদ্মনাম। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের কোনো একটি এলাকায়, গ্রাম বলবো না, কোনো একটি এলাকায়। আমাদের এলাকায় অনেক পুরাতন একটা নলকূপ আছে। পুরাতন নলকূপ, বুঝতে পারতেছেন? রহস্যময় নলকূপ। কাহিনী তো অবশ্যই আছে, তাহলে আসুন শোনাই। আশা করি সম্পূর্ণ কাহিনীটা মন দিয়ে শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করবো আপনাদের মনোযোগটা ধরে রাখার। আমাদের এই এলাকায় এই নলকূপটা যে সময় তৈরি করা হয়েছে, সেই সময়টা কিন্তু 1971-এর আগে। বর্তমানে এই নলকূপের বয়স হইতাছে প্রায় 55 থেকে 60 বছর এর মধ্যে। বুঝতেই পারতাছেন অনেক পুরাতন একটা নলকূপ। বর্তমানে সেই নলকূপটা একদম পরিত্যক্ত এর জন্যই সেই নলকূপের কাছে অনেক রকমের ভৌতিক কাহিনী হয়েছে। এই দুনিয়াতে বর্তমানে যে সময় চলতেছে, এই সময় পারতে মানে কেউ অলৌকিক বিষয়গুলো বিশ্বাসই করে না। তবে আমাদের দেশে এবং বিদেশে সব জায়গাতেই এমন লোক আছে যারা কিনা এই সমস্ত ভৌতিক বিষয়গুলা বিশ্বাস করে। আর বিশ্বাস কেনই বা করবে না? বর্তমানে ইউটিউবে বিশেষ করে RJ রাসেল ভাই ভূত.com, এটা তো অন্তত মিলিয়ন মিলিয়ন লোকে শোনে। তার মানে তারা সবাই তো এসব বিশ্বাস করে। আচ্ছা, বিশ্বাস নাই করে এনজয় করার জন্য তো শুনে। তো আশা করি এই সত্যি কাহিনীটা বিশ্বাস করুন বা না করুন, এনজয় হিসেবেই নেবেন। আমাদের এলাকায় এই নলকূপটা একটা ফ্যামিলির মানুষে তৈরি করে। তাও সময়টা কিরকম, 1968 বা 69 এরকম একটা সময়ে। বিশেষভাবে কাহিনীটা যেভাবে শুরু হয়েছে, সেই বাড়িতে ফ্যামিলিতে লোক ছিল মোট 3 জন। এখন 3 জন কে কে? 2 জন স্বামী স্ত্রী এবং তাদের একটা 5 বছরের ছোট একটা মেয়ে বাচ্চা। 5 বছর, বুঝতে পারতেছেন? তো তারা মোটামুটি হ্যাপি ফ্যামিলি। আল্লাহর রহমতে হয়তো তাদের জীবনেও আরো সন্তান আসবে। তো সেই চিন্তা ভাবনা করে তারা সেখানে সংসার এবং জীবনযাপন খুব ভালোভাবে করতেছিল। তো একটা নলকূপ, একটা নলকূপ তারা তৈরি করে পানি খাওয়ার জন্য, পানি ব্যবহার করার জন্য। তো এমন একটা সময়, আপনারা বুঝতে পারতেছেন, সেই সময় নলকূপের চলি মোটামুটি বেশি ছিল। তো নলকূপটা তৈরি করা হইলো, মোটামুটি দিনকাল তাদের ভালোই চলতেছিল। একদিন হঠাৎ কইরা সেই 2 জন লোক তাদের 5 বছরের বাচ্চাটাকে আর খুঁজে পায় না। কোথায় গেল বাচ্চাকে খুঁজে পাওয়া যেতেছে না। আশেপাশে তন্ন তন্ন কইরা খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথায় বাচ্চা? কেউ তো নাই। অবশেষে ক্লান্ত হইয়া তারা কান্নাকাটি কইরা যখন তাদের পানির দরকার পড়ে, তখন সেই লোকটা, মানে সেই বাচ্চার বাবা, নলকূপে যায় পানি তুলতে। বাচ্চাটা হারানো গেছে তাও 6 থেকে 7 ঘন্টা হয়ে গেছে। তারা শুধু বাহিরে খুঁজতেই আছে। তাদের এটা জানা ছিল না যে তাদের বাচ্চা এই নলকূপের কাছে আসতে পারে। তো সেই সময় সেই লোকটা যখন সেই নলকূপে যায় পানি তুলতে, তখন সে যা দেখছে তা কোনো বাবার পক্ষে দেখা একদম অসম্ভব। সে কল্পনাও করতে পারে নাই যে এই কুয়োতে আমি কিনা আমার বাচ্চাকে দেখতে পারবো। তো দেখে তার বাচ্চা সেই নলকূপের পানিতে ওইরা মারা গেছে এবং তার দেহটা ভাসতেছে, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে। তো বাড়িতে কান্নাকাটি সবকিছু ভালোভাবে শুরু হয়ে যায়। তো এলাকার প্রতিবেশীরা এসে সেই বাচ্চার দেহটা সেখান থেকে তোলার পর যথারীতি ঠিকঠাকভাবে সেই বাচ্চাকে দাফন করা হয়। ঘটনাটি শুরু হয় ঠিক তারপরে থেকে। শুধু ঘটনা শেয়ার হবে, বাড়তি কোনো কথা বইলা কাহিনী বড় করব না। যতটুকু সম্ভব ততটুকুই বলার চেষ্টা করব। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এইভাবে সব ঠিকঠাক যায়।
কাহিনী শুরু হয় 7 দিনের দিন না, পুরো 10 দিন পর থেকে। কাহিনীটা এরকম, একদিন সেই বাচ্চাটার মা সেই নলকূপের কাছে যায় পানি আনার জন্য। সন্ধ্যাবেলা, যেহেতু মাগরিবের আজান দিছে, সন্ধ্যাবেলা তো কিছু করার নাই, যেতেই হবে। মনে অনেক চিন্তা, অনেক কষ্ট। এই নলকূপটা দেখলেই তার মেয়ের কথা মনে পড়ে। কিন্তু মনে পড়ে ঠিক আছে, সে কখনো ভাবতে পারে নাই আজকে আমি এমন কিছু একটা দেখবো। তো সেই মহিলাটা যখন সেই নলকূপের কাছাকাছি যায়, সন্ধ্যার সময়, খুব একটা রাত হয় নাই, বুঝতে পারতেছেন, সে দেখে তার বাচ্চা মেয়েটা সেই নলকূপের কাছে দাঁড়ায় আছে। তখন তার একদমও মনে নাই যে তার বাচ্চাটা মারা গেছে। সে যখন তার মেয়েকে ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে সেই মেয়েটা তার দিকে তাকায়, মানে তার মায়ের দিকে তাকায়। তাকানোর সাথে সাথে মা তো খুশি, কিন্তু সেই বাচ্চাটা সেই মুহূর্তে সে কুয়োর ভিতর ধাপ করে পড়ে যায়। এবং তার মা এটা দেখে এত জোরে চিৎকার করে সেই কুয়োর কাছে যায়, দেখে নিচে কিচ্ছু নাই, পানি একদম স্তব্ধ হয়ে আছে। তাহলে সে কি দেখলো, কি ঘটলো এখন এখানে? তখন সে বুঝতে পারলো, আরে আমার মেয়ে তো মারা গেছে, আমি হয়তো ভুল দেখছি। মেয়ের ভালোবাসার টান আমি এখনো ভুলতে পারতেছি না। তো সে কান্নাকাটি করতে করতে আবার রুমে এসে পড়ে। তো যাই বলেন, এরপর থেকে দিনকাল মোটামুটি ভালোই চলে, আর এরকম কোনো কিছু হয় না। তো আমার বউ সেই নলকূপের কাছে যে কাহিনীটা দেখছে সেটা আমাকে এসে বলছে। আমিও তখন সেটা মনের ভুল ভাইবা ছাইড়া দিছি, কারণ আমাদের মেয়ে মারা গেছে, এটা স্বাভাবিক, হতেই পারে। কিন্তু এরপরের কাহিনীটা যে আমার সাথে হবে তা আমি কোনোদিন কল্পনাও করতে পারছিলাম না। একদিন রাত আনুমানিক 11:30 থেকে 12টার মাঝামাঝি আমি বাথরুমে যাই। গ্রাম অঞ্চল, বুঝতে পারতেছেন বাথরুমটা কোথায় থাকার কথা। তো বাথরুমে যাই, বাথরুম থেকে বের হই। বের হওয়ার পর আমি যখন আমার ঘরে ব্যাক করতে যাই, সেই সময় আমার পেছন থেকে, বাবা কোথায় যাচ্ছ, এটা বলে আমাকে কেউ একজন ডাক দেয়। বিশ্বাস করবেন কিনা জানি না, কণ্ঠটা ছিল আমার মেয়ের, যে মেয়েটা কিনা সেই নলকূপে পড়ে মারা গেছে। সাথে সাথে আমি পেছনের দিকে তাকাই, কিন্তু আশেপাশে আমি কাউকে দেখতে পারি না। কিন্তু আমার চোখ যখন সেই নলকূপের কাছাকাছি যায়, তখন আমি দেখি একটা ছোট একটা বাচ্চা সেখানে দাঁড়িয়ে আছে। তখন আমার মনে বাস্তব বলতে একটু একটু ভয় কাজ করতেছে। আমাদের বাড়িতে সেই নলকূপের কাছে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, মানে তখন আমি ধীরে ধীরে সেই বাচ্চার কাছে যাই। বাচ্চার একদম কাছাকাছি যাওয়া হয় নাই, মোটামুটি অনেকটা দূরত্ব বজায় আছে। কিন্তু কাছে যাওয়ার পর আমি যা দেখছি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি আমার সেই 5 বছরের বাচ্চা সেইখানে দাঁড়িয়ে আছে এবং কান্না করতেছে আমার দিকে তাকাইয়া। বিশ্বাস করুন, সর্বোচ্চ 10 ফিট দূরে আমি। আমার মেয়েকে দেখা আমি মেয়ের দিকে এত জোরে মেয়েটাকে জড়ায় ধরার জন্য দৌড় দেই, কিন্তু কোথায় আমার মেয়ে? কাছে যাওয়ার সাথে সাথে দেখি আমার মেয়েটা সেখানে আর নাই। তখন আমি ভাবলাম, না, এখানে কিছু একটা অবশ্যই আছে। আমার মেয়েকে আমি দেখলাম, আমার ওয়াইফের আগে দেখছে, তখন বিশ্বাস করি নাই, কিন্তু এটা তো স্বাভাবিক কিছু না। সেদিন আমি ভয় পাইয়া সেখান থেকে চলে আসি। চলে আসার পর রাতে আমি ঘুমাই পড়ি। হ্যাঁ, এই কাহিনীটা আমি আমার ওয়াইফের সাথে শেয়ার করি। তো সে আমায় বললো, তুমি তো বিশ্বাস করছিলাম না, দেখছো হয়তো আমার মেয়ের আত্মা সেখানে আছে। তো রাতে আমরা ঘুমাই পড়ি। সেদিন রাতে একটা স্বপ্ন দেখি। স্বপ্নে আমার মেয়ে এসে বলতেছে, বাবা আমি তোমাদের অনেক ভালোবাসতাম, আমার কি দোষ আছিল বলো, এই অল্পতে আমার জীবনটা চলে গেল। তোমরা এক কাজ করো, এখন থেকে তোমরা একটু সতর্ক হইয়া এই নলকূপটা ব্যবহার করবা। এমন যেন না হয় ঠিক আমারই কোনো ভাই বোন আমার মতো করে এই নলকূপে যেন মারা না যায় অকালে। আমি খুব শান্তিতে আছি, তোমরা কেউ চিন্তা করো না, সবাই ভালো থাকো। এটা বইলা আমার মেয়ে সেই সময় স্বপ্ন থেকে চলে যায়। সাথে সাথে আমার ঘুম ভাঙা যায়। ঘুম ভাঙার পর দেখি আমার চোখ দিয়া অফুরন্ত পানি ঝরতেছে। তারপর থেকে আমি এবং আমার বউ আমার মেয়েকে আর দেখি নাই। তারপর থেকে সেই নলকূপটা একদম বন্ধ করে দিছি। সেই নলকূপের কাছে কোনো মানুষের যাওয়া আসা অসম্ভব। এমনকি সেই নলকূপটা আমরা ব্যবহার করি না, এবং বর্তমানে সেই বাড়িটা এখনো আছে, সেই নলকূপটা এখনো আছে, কিন্তু সেই নলকূপের এরিয়াটা ভালো করে সিমেন্ট করে বন্ধ করা আছে। সেখানে যাওয়ার কোনো মানেই হয় না, বা কেউ যাইতেও পারে না, প্রবেশ করা নিষেধ।
তো এই ছিল ছোট্ট একটা ঘটনা। তো মাই ডিয়ার অডিয়েন্স, বলতে পারবো না আজকের কাহিনীটা আপনাদের কেমন লাগছে। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর এই চ্যানেলে প্রতিনিয়ত এই সমস্ত হরর স্টোরিগুলো শেয়ার করা হয়, পারতে মানে সত্যি ঘটনা শেয়ার করি ভাই। সন্দেহ করার কোনো অবকাশ আমার জন্য অন্তত আমি রাখি না। এখন আপনারা কেমন বিশ্বাস করবেন সেটা আপনাদের উপর নির্ভর। তো যদি আমার কাহিনীগুলো শোনার জন্য আগ্রহ করেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছে আগামীকাল আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। লা 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 লা। এই কে তুমি? আমার ঘরের ভিতর ঢুকছো কেমনে? এত দ্রুত ভুলে গেলে? আমি আবারও ফিরে এসেছি। কেমনে সম্ভব? তুমি তো মারা গেছো। তুমি ফিরে আসতে পারো না, তুমি চলে যাও। ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক 2.0 উইথ শাহিন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। আসুন আজকে এমন একটা কাহিনী আপনাকে শোনাই, যেই মানুষটা জীবিত অবস্থাতেও একদম মৃত মানুষের মতো হয়ে আছে। তো আশা করব আজকের কাহিনীটা সম্পূর্ণ মন দিয়ে শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। যে কাহিনীগুলো শেয়ার করি সেই কাহিনীগুলো বাহির থেকে কোনো রকম কোনো কথা ঢোকানো হয় না। কাহিনী ঠিক যতটুকু ততটুকুই আপনাদের আমি শোনাবো। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের কোনো একটি জেলার কোনো একটি ছোট গ্রামে। খুব সুন্দর একটা গ্রাম আমাদের। ছোটবেলা থেকে এই গ্রামে আমি বড় হয়েছি। গ্রামটা অনেক মনে ধরে গেছে, যেহেতু নিজের গ্রাম। যদি কখনো বাহির এলাকায় গিয়ে থাকতাম আমার ভালো লাগতো না। তো বেশিরভাগ সময়টাই আমাদের এই গ্রামে আমার জীবন কাটে গেছে। আমি বর্তমানে যে কাজ করি সেই কাজ হইতেছে কাঁচামালের ব্যবসা। যেহেতু কাঁচামালের ব্যবসা, এর জন্য আমার কাজ হইতেছে বাজারে। তো আমার বাজার থেকে বাসা পর্যন্ত যাইতে আনুমানিক 20 থেকে 25 মিনিট সময় লাগে। যেহেতু গ্রাম অঞ্চল, দিনের বেলা যাও মোটামুটি গাড়ি পাওয়া যায়, রাতের বেলা প্রায় রাত বেশি হয়ে গেলে সেই রাস্তায় অন্তত গাড়ি পাওয়া অসম্ভব। তো সেরকমই একদিন রাত খুব একটা না, আনুমানিক 9টা, আমি বাজার থেকে বাসায় ব্যাক করতেছি সেই রাস্তা দিয়া। যেহেতু প্রতিদিন যাওয়া আসা করা হয়, কখনো কোনো কিছু হয় নাই, সেরকমই চিন্তা ভাবনা কইরা আমি মনের আনন্দে আমার বাড়ি দিকে রওনা দেই। রাত আনুমানিক 9টা বললাম তো। এখন আমাদের এই বাসা পর্যন্ত যাইতে রাস্তার এক পাশে মোটামুটি অনেকটা নির্জন এলাকা, এবং সেই এরিয়ার মধ্যে আছে একটা কবরস্থান। তো কবরস্থান যেহেতু, এর জন্য আশেপাশে খুব একটা বাড়ি ঘর নাই। তো আমি রাস্তা দিয়ে যখন যাইতাছি বাড়ির দিকে, সেই সময় হঠাৎ কইরা আমি দেখতে পাই আমার রাস্তার সামনে একটা সাপ বইসা আছে। তো সাপটাকে দেখা সাধারণ সাপের মতোই লাগছিল, কিন্তু এই রকম সাপ আমি কখনো দেখি নাই। মানে এই সাপটার গায়ের কালার অনেকটাই কালো, মানে একটু বেশি পরিমাণে কালো। কি সাপ সেটা বুঝতে পারতেছি না। তো আমি বিষাক্ত সাপ মনে কইরা, যেহেতু মানে স্থির হয়ে বসে আছে, তার জন্য আমি আশেপাশে একটা লাঠি ব্যবস্থা করি। লাঠি ব্যবস্থা করার পর ঠিক সেই সাপের মাথাতে আমি প্রথমে আঘাতটা করি, এবং প্রথম বাড়িতেই সে সেখানে নিস্তেজ হয়ে যায়। তারপর আমি তার পিটায় মাইরা ফালাই। আমার জীবনের সবথেকে বড় ভুলটা এই সাপটাকে মারা। তো সাপটাকে মারার পর আমি সাপটাকে এক সাইডে ফালাই রেখা আমার বাসার দিকে চলে যাই। রাতের বেলা বাসায় ফিরে যাইয়া গোসল করি, খাওয়া দাওয়া করি, রাতে ঘুমাই পড়ি। ঘুমানোর পর আমি রাতে একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা কীরকম বলতাছি শুনুন। আমি স্বপ্নে দেখি আমার যে ঘরের দরজা আছে, সেই দরজার নিচ দিয়া একটা সাপ প্রবেশ করতেছে। সাপটা প্রবেশ করার পর সে আমার শরীরের উপরে আসে এবং আমার পা পেঁচিয়ে ধরে। ধরার পর আমি কোনো দিকে নাড়াচাড়া করতে পারতাছি না। সেই সময় আমি ছোটার অনেক চেষ্টা করি, কিন্তু ছুটতে পারতাছি না। ঠিক সাথে সাথে সেই সাপটা আমার পায়ে একটা সবল দেয়। তখন সেই সাপের সবলের বিষে আমার শরীরের সাথে সাথে লীল হয়ে যায়, এবং সেই সাপটা ঠিক যেই স্থান দিয়ে আসছিল দরজার নিচ দিয়া, সেইখান দিয়ে ধীরে ধীরে চইলা যায়। সাপটা চলে যাওয়ার সাথে সাথে আমার ঘুম তখনই ভেঙে যায়। ভাঙার পর দেখি না, এটা একটা স্বপ্ন ছিল, এটা বাস্তব না। তো পরের দিন সকালে আমাদের এলাকাতে একটা হুজুর ছিল। সেই হুজুরের কাছে যাই
যদিও বিষয়টাকে আমি খুব একটা অস্বাভাবিকভাবে নেই, একটু স্বাভাবিকভাবেই নিয়েছি। তবুও হুজুরের কাছে যাই। যাওয়ার পর হুজুরকে কালকে থেকে শুরু করে স্বপ্ন পর্যন্ত সমস্ত বিস্তারিত শেয়ার করি। তখন সেই হুজুরটা আমায় বলে, আচ্ছা আপনি বাইরে 10 মিনিট বসুন, আমি 10 মিনিট পরে আসতেছি। তো এই কথা বললা হুজুর তখন সাথে সাথে ঘরে চলে যায়। আর আমি বাহিরে একটু অপেক্ষা করি হুজুরের জন্য। ঠিক 10 থেকে 15 মিনিটের মাথায় সেই হুজুর আমার কাছে আসে। আয়শা বলে, আপনার সাথে সামনের দিকে অনেক খারাপ কিছু হতে পারে। তখন আমি হুজুরকে বললাম, মানে আপনি কি বলতেছেন, একটু বুঝিয়ে বলেন। তখন সেই হুজুরটা আমায় বলল, কালকে আপনি যে সাপটা মারছিলেন, সেই সাপটা সাধারণ কোনো সাপ না, সেটা একটা জিন, অর্থাৎ জিনের বাচ্চা। সে ওই রাস্তাতে খেলা করতেছিল। যেহেতু বুঝতে পারতেছে নির্জন এলাকা, আর নির্জন স্থানে এই সমস্ত খারাপ জিনিসগুলো বেশি থাকে। যখন সেই জিনটা বুঝতে পারছে আমার আশেপাশে কোনো মানুষ আছে, তখন সে সাথে সাথে সাপের রূপ ধারণ করে। কিন্তু ভুলটা আপনি করছেন, এখানে সাপটাকে মাইরে ফেলাইছেন। আপনি তো আমার কাছে আসছেন একটা সমাধানের জন্য, তাই না? সত্যি বলতে এর সমাধান আমার কাছে নাই। তবে আপনি নিরাশ হয়েন না, আমার একজন বন্ধু আছে, সেও একজন ইমাম, সেই সমস্ত জিন বিষয়ে খুব ভালো অভিজ্ঞ। আসুন কালকে আমি আপনাকে তার কাছে নিয়ে যাব। তো তার কথা শুই না আমি একটু স্বস্তির পাই। যেহেতু হুজুর আমায় বলছে আমার সামনে যখন তখন বড় একটা বিপদ হতে পারে, তার জন্য আমি পরের দিন সেই হুজুরের সাথে তার বন্ধু, মানে সেও একজন হুজুর, তার বাসায় রওনা দিই। তো সেই হুজুরের বাসায় যাওয়ার সময় মোটামুটি কিছু সমস্যা হয়। যদিও এই সমস্যাকে আমি স্বাভাবিক আকারে নিয়েছি, এর কারণ হইতাছে সেই হুজুরের বাসায় বাস গাড়িতে যাইতে হয়। তো আমরা মোটামুটি যখন বাসে উঠা প্রায় অর্ধেক রাস্তা পর্যন্ত যাই, তখন হঠাৎ কইরা সেই বাসের চাকাটা ব্লাস্ট হয়ে যায়। তো সেই চাকাগুলো ঠিক করতে করতে আনুমানিক 2 ঘন্টার সময় সেখানে পার হয়ে যায়। মানে এমন একটা জায়গায় সেই বাসের চাকা ব্লাস্ট হয়েছে, আশেপাশে কোনো রকম কোনো মেকার নাই, ঠিক করার কোনো চান্সই নাই, কোনো সিস্টেমই নাই। তো যাই হোক, এক সময় বাসের চাকা ঠিক করা হইলো। তো আমরা সেই হুজুরের বাসায় পৌঁছাইলাম। হুজুরের বাসায় পৌঁছানোর পর সেই হুজুরের সাথে দেখা করলাম। তখন সেই হুজুরটা আমাকে দেখে এবং আমি আমার সম্পূর্ণ ঘটনাগুলো শেয়ার করি, এবং সেই হুজুরও, মানে সে বড় হুজুরকে সব কিছু বলছে। তো সেই রকমই সেই হুজুরও আমাকে নিয়ে একটা ঘরের ভিতর বসলো। বসার পর সে তার মতো এক্সোসিজম বলেন আর যাই বলেন, সে সেগুলো করলো। করার পর সে আমায় বলল, দেখো তুমি যেই কাজটা করছো, এই কাজটা করা একদমই ঠিক হয় নাই। যদি সেই সাপটা সাধারণ কোনো সাপ থাকতো তাহলে তো চিন্তাই করতাম না, কিন্তু সেই সাপটা ছিল একটা জিন, এবং এই জিনগুলা অনেক শক্তিশালী। আমিও আপনার কাছ থেকে ক্ষমা চাইতেছি, এই জিনটাকে আটকানোর মতো ক্ষমতা আমারও নাই। আপনি এক কাজ করেন, আরো ভালো কোনো কবিরাজ বা হুজুর যারা আছে সেরকম কোনো লোকে খুঁজে বের করেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি কিছুই করতে পারবো না। তখন এই হুজুরের কথা শুই না আমি তো পুরোদমে ভাঙ্গা পড়ি, কি ভুলবান করলাম আর কি থেকে কি হইতাছে। তখন সেই হুজুরকে বলি, হুজুর এরকম লোক আমি কোথায় পাবো, আমার কি বাঁচার কোনো উপায় নাই? তখন সেই হুজুরটা আমার কথাগুলো শুই না বলল, দেখুন আপনাকে আমি একটা তাবিজ দিতে পারি, আশা করি এই তাবিজটা যতদিন আপনার সাথে থাকবো সেই জিনগুলা আপনার হয়তো কোনো ক্ষতি করতে পারবো না। তবে তাবিজটা হারাই গেলে বা কখনো খুলে যদি ভুল করে কোথাও রাখেন, আর সেই তাবিজটা যদি সাথে সাথে ব্যবহার না করেন, তাহলে যে কোনো কিছু হতে পারে। তখন সেই হুজুরকে বললাম, আচ্ছা আপনি আমাকে তাবিজই দেন। তো হুজুরটা 1-1.5 ঘন্টা দেরি করার পর একটা তাবিজ আমাকে দেয়। তো সেই তাবিজটা এখন পর্যন্ত আমার সাথে আছে। ডিয়ার অডিয়েন্স, কি মনে করতেছেন ঘটনা শেষ? আরে না, ঘটনা কেবল শুরু। সেই হুজুরটা যখন আমাকে তাবিজটা দিয়ে দেয়, তো তাবিজ নিয়ে বাসায় এসে পড়ি। বাসায় আসার পর পুরো 3 মাস আমার কোনো রকম কোনো সমস্যা হয় নাই, এমনকি সেই সাপের স্বপ্ন পর্যন্ত আমি দেখি নাই। কিন্তু ভুল করি আমি একদিন, তাও কীরকম, একদিন আমি গোসল করতে যাই। গোসল করতে গিয়া সেই তাবিজটা আমি একটু খুইলা রাখি, কিন্তু ভুলবশত সেই তাবিজের কথা আমার আর মনে ছিল না। আর মনে থাকবে বা কেমনে, যেহেতু এই 3 মাস আর কোনো কিছুই হয় নাই, একদম স্বাভাবিকভাবে আমার দিনকাল চলতেছে। তো সেই তাবিজটা আমি সেই বাথরুমে রাখাই সেদিনের মতো বাজারে চলে যাই, এবং বাজার থেকে ফিরতে ফিরতে আমার রাত আবারও 10টা বাজা যায়। তো রাত 10টা সেই কবরস্থানের রাস্তা, সেই সময় যে আমার কাছে তাবিজটা নাই সেটা আমার একদম মনে নাই। তো যখন সে কবরস্থানের কাছাকাছি আসছি, তখন আমার সেই পুরনো কাহিনীটা মনে পড়ে। ঠিক সেই সময় আমি দেখতে পাই আমার সামনে একটা কালো অবয়ব আমার সামনে সামনে হাইটা যাইতেছে।
আমি তার থেকে মোটামুটি সর্বোচ্চ 20 থেকে 30 ফিট দূরত্বে আছি। শুধু কালো অন্ধকারের মধ্যে একটা মানুষ বা একটা কালো ছায়া, কালো অবয়ব আমি দেখতে পারতাছি। তো সেই সময় আমি মনে করলাম যে এটা হয়তো সাধারণ কোনো মানুষ, যাক তাকে ডাক দেই। তার সাথে সাথে একসাথে যেহেতু সামনের দিকে যাইতাছে, তার সাথে আমি একসাথে যাইতে পারবো, এইটা বইলা আমি তাকে তখনই ডাক দেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের সাথে যে রক্ত হিম করা ভৌতিক ঘটনাটি শেয়ার করব, তা এর আগে কোথাও শেয়ার করা হয় নাই। মাই ডিয়ার অডিয়েন্স, আজকের কাহিনীটা আমি সংগ্রহ করছি আমাদের টাঙ্গাইল জেলার পাশের জেলা থেকে। এখন হয়তো ভাবতে পারেন টাঙ্গাইল জেলার পাশে কোন গ্রামটি আছে বা কোন জেলাটি আছে। তো সেই জেলাটি হইতাছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের হাজারো মানুষ আমাদের এই টাঙ্গাইল জেলায় এসে কাজ করে। তো আমাদের যে এই গ্রামটা, এই গ্রামেও অনেক পরিমাণে মানুষ এই গ্রামে এসে কাজ করে। তো সেই রকম একটা লোকের কাছ থেকে আমি একটা লেবু বাগানের রক্ত হিম করা ঘটনা শুনছি। তো সেই লোকটা আমায় যেভাবে বলছে আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করব। আর ডিয়ার অডিয়েন্স, এই কাহিনীটা একদম সত্য। আমার এই চ্যানেলে এ পর্যন্ত যত কাহিনী শেয়ার করছি সবগুলো সত্যি ঘটনা। ভূত FM, ভূত.com। আর যে রাসেল ভাই, তাকে যদি বিশ্বাস করেন তাহলে আমাকে বিশ্বাস করতে হবে। রাসেল ভাই ইজ বেস্ট, এটা কথা সত্য। তো আসুন আর কোনো কথা বলবো না, আজকের ঘটনাটি আপনাদের আমি শোনাই। আমার নাম লিটন মিয়া। আমার স্থানীয় বাসা এই সিরাজগঞ্জের কোন একটি ছোট গ্রামে। আমাদের এই গ্রামটা খুব সুন্দর। এই গ্রামেই অনেক পরিমাণে লেবু বাগান আছে। তো যেহেতু বললাম আমাদের এই গ্রামে অনেক পরিমাণে লেবু বাগান আছে, তো সেই রকম একটা লেবু বাগানে আমি কাজ করতাম। মাই ডিয়ার অডিয়েন্স, শুধু ঘটনা শেয়ার করা হবে, একটু বাহির থেকে কোনো রকম কোনো কথা নেওয়া হবে না। এতে ঘটনা 1 মিনিট হোক, 10 মিনিট হোক, আর 1 ঘন্টা হোক, এতে কোনো আফসোস নাই। তো আসুন ঘটনায় চলে যাই। তো আমি যেই লেবু বাগানে কাজ করতাম, সেই লেবু বাগানটা মোটামুটি অনেকটাই বড়। আমি যে এই লেবু বাগানে কাজ করি, আমার কাজের কোনো সময় নির্ধারণ করা নাই। মানে কিরকম, যেহেতু এই বাগানটা আমার বাসার কাছেই, তার জন্য সেই মালিকটা আমার উপর একদম ভরসা করছে। আমার যখন ইচ্ছা আমি কাজে আসতাছি, যাইতাছি, এইরকম কোনো রকম কোনো মানে আমার কোনো কাজের কোনো চাপ নাই। তো এর মানেটা বুঝতেছেন? এর মানে হইতাছে, মেন কথা ধরতে গেলে তার উপরে এই বাগানের দায়িত্বটা পুরোটাই আছে, এবং এমনকি তার মানে রাতের বেলায়ও তাকে দেখাশোনা একটু হইলেও করতে হয়। তো ডিয়ার অডিয়েন্স, কাহিনী কিন্তু বেশিরভাগ রাতের বেলাই হয়, তবে দিনের বেলায় এমন অনেক কাহিনী হয়। আচ্ছা, হয়তো অনেকে দিনের কাহিনী শুনতে চান, তাই তো? ওকে, শোনামো, সমস্যা নাই। কাহিনী অলরেডি সংগ্রহ করা আছে, শুধু সময়ের অপেক্ষা। যেমন এবার কোরবানি চলে গেল, নিয়ত করছিলাম ব্ল্যাক ম্যাজিকের ঘটনাগুলো শোনাবো, ঘটনা সংগ্রহ করাও আছে, কিন্তু সময়ের অভাব, শোনাইতে পারি না। এমনিতে ছোট চ্যানেল, প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হয়, মানে রেগুলারিটি যে মেনটেন করবো তাও করতে পারতেছি না। তো সরি, বেশি কথা বলতেছি, আসুন ঘটনায় চলে যাই। তো প্রতিদিনের মতো আমি কাজ করি, বাগান দেখি, বাগানের ভিতর ঘোরাঘুরি করি, প্রয়োজনীয় যে সমস্ত কাজ আছে সবই আমি করি। আমি আসলাম এই জায়গার মেন দায়িত্বে। তো কাহিনী তো আর প্রতিদিন হয় না, হলে তো একদিনই হয়। তো প্রতিদিন কাটে, প্রতি রাত আসে, কোনো রকম কোনো সমস্যা হয় না। তো একদিন, বেশিরভাগ সময় আমি রাত 8টার মধ্যেই আমাদের ওই বাগানের আশপাশ তো মানে ভালো করে আটকানো আছে, যেন ভিতরে পারতে মানে কেউ না ঢুকতে পারে। তো আমি গেট আটকাই দিয়ে আসা পড়ি। কিন্তু একদিন রাতে কোনো এক কারণে আমার সেদিন বাগানের কাছে যাইতে যাইতে 10টা বেজে গেছিল। তো গ্রাম অঞ্চল, বুঝতেই পারতেছেন, অনেক রাত, তার মধ্যে বাগান, এবং আশেপাশেও শুধু বাগানই। বাড়ি ঘর পারতে মানে এই বাগানের মধ্যে অন্তত নাই। তবে এখন বলতে পারেন, আমি তো প্রথমে বললাম আমার বাসাটা তো বাগানের কাছেই। হ্যাঁ কাছে, তাও সর্বোচ্চ 10 মিনিট লাগবে হাইটা যাইতে। তো যাই হোক, বিশ্বাস করা না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। সেই লোকটা আমি যেভাবে বলছি আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করতেছি। তো যেহেতু রাত 10টা বাজছে, ওই সময় আমার কিছু মনে হয় নাই, তবে এখন আমি বুঝতেছি সেদিন আমার সাথে কিছু একটা হবে দেখাই। সেদিনই রাত 10টা বাজছিল। আমি গেটের কাছে যাইতে যাইতে ভাবলাম এত রাত ঢোকার কোনো মানে হয় না, গেটটা লাগাই দিয়া সোজা বাড়ি থেকে রওনা দেবো।
এই চিন্তা করতাছি আর তালার দিকে হাত লাগাইতাছি। তো তালা হাতে নেই, হাতে নেওয়ার সাথে সাথে আমি ভিতর থেকে, লেবু বাগানের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাই। এরকম আওয়াজ আমরা যে সময় হাত দিয়ে হুড়মুড় করে টাইনা লেবুগুলা ছিঁড়ি গাছ থেকে, ঠিক যেরকম আওয়াজ হওয়ার কথা সেই রকম একটা আওয়াজ শুনলাম। এই সময় আমি ভাবছি হয়তো এলাকার বা বাহির থেকে কোনো চোর ঢুকছে। এখন তো ঢুকতেই হবে, কারণ এর কোনো মানে হয় না, মালিক তো আমার সাথে পিটাইবো। তো তারপরে হাতে লাইটটা নিয়ে আর একটু সময় সেখানে দাঁড়াই নাই, ভিতরের দিকে আস্তে আস্তে ঢুকতেছি আর বলতেছি, ভিতরে কে? ভিতরে কি কেউ আছো? এইটা বলার সাথে সাথে আমি শুনতে পারলাম যে আওয়াজটা হইতাছিল সে আওয়াজটা আর নাই। কিন্তু একটা আওয়াজ আমি শুনতে পারতেছি সেই সময়, যেই আওয়াজটা যেই স্থান থেকে আসার কথা ছিল সেই স্থান থেকে আরেকটু দূরে। তাও কিরকম, যদি কোনো মানুষ হাইটা যায়, মানে সে ধীরে ধীরে সামনের দিকে আগাইতেছে আর তার পায়ের হাঁটার আওয়াজ একটু একটু কমতেছে, ঠিক এরকম। তবে কেউ একজন যাইতেছে এটা আমি বুঝতে পারতেছি। তো আমিও তখন বারবার একই কথা বলতেছি, ভিতরে কি কেউ আসো, কথা বলো। এটা বলতে বলতে সেই আওয়াজটা ফলো করে আমি সেই দিকে যাইতেছি। তো যাইতে যাইতে আমি একসময় বুঝতে পারলাম আমি হয়তো ওই মানুষটার অনেক কাছাকাছি আসছি, কারণ আমার সামনে থেকে, মানে আমি প্রায় কাছাকাছি এরকম, কারণ আমি তার হাঁটার আওয়াজটা একটু মোটামুটি ভালোই পাইতেছি। তো ঠিক যাইতে 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 হঠাৎ করেই তার আওয়াজটা সেখানে থামে গেল। তখন আমি বুঝতে পারলাম আমার সামনে যে মানুষটা আছে সে হয়তো দাঁড়াইছে। আমিও যতটুকু শুনতে পারছি ততটুকু ফলো করে কাছাকাছি গেছি। কাছাকাছি যাওয়ার পর আমি দেখি, হ্যাঁ, একটা মানুষ দাঁড়াইয়া আছে, কিন্তু বাগানটা তো অন্ধকার। তবু কেমন যেন এই অন্ধকারের মাঝে সেই মানুষটা যে দাঁড়িয়ে আছে সে আরো বেশি ঘন কালো অন্ধকারের মতো হয়ে আছে। অন্ধকারের মধ্যে একটা ভয়ানক অন্ধকার যেমন, সেই রকম। সেই সময় আমি সাহস করে বললাম, তুমি কে? বাগানে ঢুকছো কেমনে? তখন আমি মোটামুটি অনেকটা ভয় পাইতাছি, তবুও যেহেতু বাগানের দায়িত্বে আছি রিস্ক নিতেই হবে, যদি চাকরি বাঁচাইতে চাই। তখন আমি জিজ্ঞেস করলাম, এই তুমি কে? তোমাকে কখন থেকে আমি ডাকতাছি, তুমি কোনো সারা শব্দ করতেছো না কেন? এই কথাটা বলার পর আমার সামনে যে মানুষটা দাঁড়ায় ছিল তার মুখে থেকে আমি যে কথাটা শুনছি তা শোনার জন্য ওই সময় মোটেও প্রস্তুত ছিলাম না। সে আমায় বলল, অনেক সাহস না? তোর সাহসের প্রশংসা করতে হয়, বাগানটাকে কিনা নিছত। তোর সাহস কেমনে হইলো আমার ফলো করার? তুই চইলা যাইতি আজকে জীবন নিয়ে ফিরতে পারবি? ডিয়ার অডিয়েন্স, কাহিনী যে দেখে সে নিজেই বোঝে, আর যে শুনে সে শুধু এনজয় করে। আমি যখন শুনছি আমার কাছে শুধু এনজয়ের মতোই লাগছে। আমি যখন এই কাহিনীটা শুনছি সেই লোকের কাছ থেকে আমার কাছে একটু ভালোই লাগছে, মজাই করছে। কিন্তু সেই লোকটার আমি অবস্থাটা দেখছিলাম সেই সময় তার গায়ের লোম একদম দাঁড়ায় গেছিল। তো যাই হোক, ঘটনায় ফিরে আসি। আর একটা কথা, এখন হয়তো আপনারা ভাবতে পারেন লেবু বাগান, তাই না? তাহলে তো অনেক পরিমাণে কাটা থাকার কথা। হ্যাঁ, কাটা আছে, কিন্তু যেহেতু বিশাল বড় বাগান, বাগানে ঢুকতে হবে, লেবু বিক্রি করতে হবে, সেই জন্য একটা এমন সিস্টেমে গাছগুলো লাগানো ছিল, মোটামুটি অনেকটাই দূরত্ব সিস্টেম করে। হ্যাঁ, লাইন ঠিক আছে, তো এর জন্য কোনো সমস্যা হয় না। মোটামুটি অনেকটা জায়গা রাইখা গাছগুলো বোনা হয়েছে, তো সেরকম একটা পরিবেশের মধ্যে আছে। ডিয়ার অডিয়েন্স, বিশ্বাস করবেন কিনা জানি না, সেই সময় সেই অবয়বটার আওয়াজ শুই না আমার গায়ের লোম সাথে সাথে দাঁড়ায় গেছিল। কিন্তু কিছু তো করার নাই, ভয় পাইলেও তার মোকাবেলা করতে হবে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার ভয় দেখানোর চেষ্টা করতেছ? পারবা না, সাহস থাকলে আমার সামনে আসো। সে তো আমার সামনেই, শুধু কালো যে অন্ধকার তাই আমি শুধু দেখতে পারতাছি, আর কিচ্ছু বুঝতে পারতেছি না। মানে কালো অন্ধকারের ভিতরে এমন একটা বিভৎস অন্ধকারে একটা মানুষ দাঁড়ায় আছে যা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। সেই সময় সেই অবয়বটা হঠাৎ কইরাই একদম আমার সামনে এসে পড়ে। বুঝতে পারতাছেন, লেবু বাগানের একদম ভিতরে আমরা, আমার সাথে সেই অবয়বটা ছাড়া আর কেউ নাই। কথাটা শুনে মনে একটু হাসি পাইলো, জায়গা আমার হাসি পাইতাছে, তো সরি। তখন সেই অবয়বটা আমাকে আর একটা কথা বলে, দেখবি, দেখ। তখন তাকে দেখার পর আমার চোখগুলা এত বড় বড়, আমার নিজের চোখে এত বড় বড় হয়ে যায়, মানে আমি কি দেখতাছি। তার চোখগুলা এত লাল, মুখটা একদম কালো। তার শরীর কালো থাকার মেন কারণ হইতাছে তার শরীরে যে কাপড়টা আছে সেটা একদম কালো।
সে আমার থেকে অন্তত 2 ফিট বেশি লম্বা হবে। সেই সময় সেখান থেকে আমি দৌড় দিতে পারি নাই, সেখানে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। আমার যখন সেন্স আসে তখন আমি বুঝতে পারলাম ফজরের আজান দিতে আছে। তো সেন্স আসার পর আমি দেখলাম না, আমি সেই বাগানে পড়ে আছি, কেউ নাই। যেহেতু আজান দিতে আছে তখন বুঝতে পারলাম সকাল হয়েছে আর আমি হয়তো কোনো স্বপ্ন দেখছি। কিন্তু আমি এটাও ভাবলাম আমি যে সময় কাজে আসছিলাম আজকে গেট বন্ধ করতে, সেই সময় তো বাজছিল 10টা। আমি তো গেট বন্ধ করতে আসছি আর আমি এখানে শুভ কেন? এখানে তো আমার শুয়ে থাকার কোনো মানেই হয় না। তার মানে এটা কি সত্য? তো আমি দ্রুত বাসায় যাই। বাসায় যাওয়ার পর আমার বাড়ির সব লোকের আমার জিজ্ঞেস করে যে তুমি সারা রাত কইছিলা। তখন আমি বললাম আমি সারা রাত একটা কাজে ছিলাম, তো এটা বলে কাটাই দেই, বাকি কোনো কিছু বলি না। তো যথারীতি বাড়িতে আসার পর খাওয়া দাওয়া শেষ কইরা গোসল টোসল শেষ কইরা সকালবেলাই আমি বুঝতে পারলাম আমার শরীরে একটু জ্বর উঠতেছে। তো সেই সময় আমাদের যে এলাকার যে মসজিদ আছে সেই মসজিদের ইমামের কাছে যাই। তো ইমামের কাছে যাওয়ার পর সে আমায় বলে তোমার তো বড় ধরনের একটা সমস্যা হয়েছে। এটা শুনে তো আমি পরে হতভম্ব হয়ে গেছি, মানে হুজুর বলে কি? তখন তাকে আমি জিজ্ঞেস করলাম হুজুর ভালো করে বলেন কি হয়েছে আমার সাথে বা কি হবে সামনে। তখন সেই হুজুরটা বলল তুমি যে বাগানে কাজ করো সেই বাগানের পাশে একটা গাছ আছে হয়তো। মানে হুজুর এটা অনুমান করে বলতেছে, কিন্তু হ্যাঁ একটা গাছ আছে, তাও হিজল গাছ। এই হিজল গাছ নিয়ে অনেক কাহিনী আছে। তো যেহেতু আমি প্রতিদিন এখানে কাজ করি এই গাছটা সম্পর্কে জানি, কিন্তু কখনো কোনো কিছু হয় না। তো ভাবছিলাম এখনো কোনো কিছু হবে না। তো হুজুরকে আমি সব বললাম হ্যাঁ একটা গাছ আছে। তখন সেই হুজুর আমাকে বলল সেই গাছে খুব খারাপ, খুব ভয়ানক একটা জিন আছে। আমার মনে হয় না সেই জিনটা তোমার কিছু এত সহজে ছাড়বো। তবে আমি তোমার পানি পড়া দিয়ে দিতেছি, তো তুমি এই পানিগুলো ঠিক মতো খাইতে থাকো আর আমি দেখি কোনো কিছু করতে পারি কিনা। তো সেই হুজুরের কথা মতো সেই পানি পড়া নিয়ে বাসায় এসে পড়ি। তো প্রতিদিনের মতো আমার কাজ ঠিকঠাক চলে। সেদিনের কাহিনীর জন্য ভয় তো আমি পাইছি। রাত 8টার পর সেই বাগানের ভিতরে আমি আর কখনো ঢুকি নাই, ঢুকবো না চিন্তা করছি। তার জন্যই হয়তো কাহিনীটা আমার সাথে নতুন করে অন্যভাবে হয়েছে। তাও কি রকম? ঠিক 6 থেকে 7 দিন পর, আস্তে আস্তে 2 থেকে 3 দিনের পর আমি সবকিছু ভুলে গেছিলাম। মানে মনের দিক দিয়া যেহেতু কাজ করতে হবে আর সেগুলো মনে পড়তাছিল না। রাতের বেলা আমি শুয়ে আছি, হঠাৎ করে স্বপ্নে আমি দেখি সেই অবয়বটা ঠিক আগে আমি যেভাবে দেখছিলাম ঠিক সেই রকম তার চেহারা, সেই আকার ভঙ্গি সেইভাবে আসছে। সে এসে বলতেছে তোর সাথে একটু খেলা করতে আসলাম। এই গাছে আমি আসছি মাত্র 10 বছর ধইরা, কিন্তু আমার এই 300-400 বছর বয়সেও কোনো লোক তোর মতো করে আমার সাথে কথা বলার সাহস করে নাই। তোরে আমি নিয়া তারপর এখান থেকে যাবো। এইটা শোনার পরে আমার স্বপ্ন সেই মুহূর্তে ভাঙ্গে যায়। সেদিন রাতে আমার আর ঘুম হয় নাই। আমি শুধু ভাবতাছি সকালটা হবে কবে। তো যাই হোক সকাল তো হইল। সকালেই মুখ হাত ধুয়ে কোনো খাওয়া দাওয়া নাই। সবার আগে সেই হুজুরের কাছে আমি গেছি, যে বললাম হুজুর রাতে আমি এই স্বপ্নটা দেখছি, এটা কি কোনো স্বাভাবিক স্বপ্ন? আমার তো মনে হয় না। আর আপনি যে বর্ণনাগুলো প্রথমে দিছিলেন। তো হুজুরকে সব বিস্তারিত বলার পর হুজুর আমায় বলল আসুন আপনাকে নিয়ে আমি আমার একটা বন্ধুর কাছে যাই। সেই বন্ধুটা এই সমস্ত জিন বিষয়ে অনেকটা এক্সপার্ট। তো আমি বললাম হুজুর হ্যাঁ চলেন। তো সকালে খাওয়া দাওয়া শেষ কইরা তো সেই হুজুরের বন্ধুর সাথে দেখা করার জন্য রওনা দিই আমি আর সে দুজনে। তো সেই হুজুরের বন্ধুটাও একটা ইমাম, খুব ভালো বড় ধরনের একটা ইমাম। তো যাই হোক, তো সেই হুজুরের বাসায় আমরা রওনা দিই। তো রাস্তায় একটা কাহিনী হয়। কাহিনীটা কিরকম? এটাকে স্বাভাবিক আকারে নিলেও চলে, মানে সামাজিক জীবনের সাথে গতিসীমাবদ্ধভাবে নিলেই চলে। যেমন আমরা যে বাসে উঠে রওনা দিই, সেই বাসটা হঠাৎ করে চাকাটা ব্লাস্ট হয়ে যায়। তো সেই বাসের চাকা ঠিক করতে করতে প্রায় 2 ঘন্টা কাটা যায়। মানে এমন একটা জায়গায় হয়েছে যা বলার মতো না। তো এটাকে স্বাভাবিকভাবে আমরা নিছি। তো দুপুর 1টা অথবা 1:30টার সময় সেই হুজুরের বাসায় গিয়ে পৌঁছাই, এবং ওই হুজুরের সাথে এই হুজুরের আগে থেকে ফোন আলাপ হয়েছে। তো ফোনের মাধ্যমে কথা বলার পরে আমরা তার দেখা পাইছি। তার জন্য সে কোনো জায়গায় যায় নাই। তো তারপর হুজুরকে আমি আমার মতো করে বললাম, হুজুরও তার মতো মোটামুটি করে বলছিল, আর আমি রাতে যে স্বপ্নটা দেখছি সেটাও বললাম। তো হুজুর আমাকে বললো আচ্ছা দেখি কি করা যায়। তো আমি তখন সেই হুজুরের ঘরে যাই। ঘরে যাওয়ার পর হুজুর ভালো করে উজু করে
আমাকে উজু করতে বলে। তো আমি উজু করে তার সামনে এসে বসি। তো সে তার মতো করে এক্সারসাইজ শুরু করে। তো মেন কথা হইতাছে সেই সময় সেই জিনটাকে সেই হুজুর আমার উপরে আসর করায়, যেহেতু সে আমার উপর নজর করছে। তো এরপরের কোনো কাহিনী আমার মনে নাই। এরপরে কাহিনী শুনছি আমার সাথে যে হুজুর ছিল বা যে হুজুর এই কাহিনীটা আমার সাথে করতেছে সেই হুজুরের কাছ থেকে। তো কাহিনীটা এরকম, সেই হুজুরটা যখন আমার মধ্যে সেই জিনটাকে আসর করে তখন সেই জিনটাকে হুজুর জিজ্ঞেস করে, তুমি এই লোকটাকে কেন এত ভয় দেখাইতেছ, তোমার উদ্দেশ্য কি? তখন সেই জিনটা বলে, হুজুর উদ্দেশ্য আমার কিছুই না, শুধু ওরে মাইরা ফেলামো। হুজুর তোমারও ক্ষমতা নাই ওরে বাঁচানোর। কথাটা শুনে তো আমার প্রচুর রাগ হয়। মনে হইতাছে এই জিনটার মনে কোনো দয়া মায়া বলতে কিচ্ছু নাই। তখন বুঝতে পারলাম এর সাথে ভালোভাবে কথা বললে হবে না। আর মেন কথা হইতাছে এই জিনটারে যখন এর ভিতরে আমি আনতে পারছি, এত সহজে ওর আমি যাইতে দেবো অসম্ভব। তখন বললাম, তোর নিজের শক্তির ওপর অনেক দাপট না, তাই না? তখন বলল, হ্যাঁ। বললাম, তোর আজকে মাইরা ফেলামো। জিনটা বলে, হুজুর পারবা না, কেন কষ্ট করতেছ, চইলা যাও। তখন বললাম, শোন, তোকে আমি মাইরা ফেলাইতে পারবো, বিশ্বাস হয় না? জিন বলে, পারবা না, চেষ্টা করে দেখতে পারো। তো সেই সময় সেই হুজুরটা সে তার মতো করে কিছু মানে তার যাবতীয় যা করা দরকার সেগুলা করে তার শরীরে একটা ফু দেয়। তখন সেই জিনটা একটা কথাই বলে, হুজুর তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ। তখন হুজুর বুঝতে পারছে এর মুখে শুধু বড় বড় কথা, তার মানে একে আয়ত্তে আনা সম্ভব। তখন সেই হুজুরের কাছে পবিত্র এক ধরনের পানি ছিল, সেই পানিটা সেই লোকের উপর ছিটায় দেয়। তখন সে প্রচুর পরিমাণে আর্তনাদ করতে থাকে এবং বাহির দিয়ে যা বোঝা যাইতেছে যেন ঝড় তুফান, মানে বাহিরে কালো অন্ধকার হয়ে গেছে। তখন সেই জিনটা বলল, আচ্ছা হুজুর, আচ্ছা ওর আমি ছেড়ে দেবো, তার পরিবর্তে আমার 3টা খাসি দিতে হবে। তখন তার কথা মতো হুজুর রাজি হয়ে যায়। তো সেই জিনের বর্ণনা অনুযায়ী সেই হিজল গাছের কাছে 3টা ছাগল বাঁধা রাখতে। তো এটা বইলা সেই জিনটা সেই সময় সেখান থেকে চলে যায়। তো তারপর হুজুর আমাকে সবকিছু বলে, সেই জিনের চাওয়া আর বাকি সবকিছু বলে, আর কোনো সমস্যা করব না, তবে 3টা ছাগল তাকে রাতে দিয়ে আসতে হবে। তো জীবন বাঁচানো ফরজ, এটা ভাইবা সেদিন যেভাবে হোক কষ্ট করে আমি 3টা খাসি কিনে আনি। তো কিনে আনার পর সেই জিনের বর্ণনা অনুসারে আমি সেই গাছের নিচে বাঁধা রেখে আসি, কিন্তু পরের দিন সকালে গিয়ে আমি সেখানে কিচ্ছু পাই না। তো তারপর থেকে সেই স্বপ্ন আমি আর দেখি না। আর রাতের বেলা সেই বাগানে যাওয়ার প্রশ্ন অসম্ভব, যাওয়া একদমই হয় না। তো তারপরে ওই সিজনে যে সময় বাগানের কাজ শেষ হয়ে যায়, মানে বাগানের গাছগুলা মইরা যায়, তো তারপর আমি আর সেই কাজে আর যাই নাই। তো তারপর আমি টাঙ্গাইল জেলায় আইসা এলাকায় বিভিন্ন যে কাজগুলো আছে সেই কাজের সাথে নিযুক্ত আছি। তো কাহিনীটা এই পর্যন্তই। তো মাই ডিয়ার অডিয়েন্স, এইটা ছিল সেই সিরাজগঞ্জের একটা লোকের কাহিনী। তো এই কাহিনীটা আপনাদের কেমন লাগছে আমি বলতে পারবো না, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক হবে। আর আমি শাহিন আসতেছি আগামীকাল, আর ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পাইলে কিছু রক্তহীন করা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আমার কাছে আছে, যা অবশ্যই আপনাদের শোনাবো। তো আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি, আসতেছি আগামীকাল আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। আজকে আমি যে রক্তহীন করা কাহিনীটা আপনাকে শোনাবো, তা শোনার জন্য প্রস্তুত আছেন তো? আশা করি এই কাহিনীটা আপনাকে যথেষ্ট এনজয় দিতে পারবে এবং ভয় তো দেওয়ার চেষ্টা অবশ্যই করব, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন, আর কোনো কথা নয়, আজকের রক্তহীন করা কাহিনীটা আপনাকেই শোনাই। প্রথমে ভিডিওতে যেটুকু এরিয়া দেখলেন এটা আমাদের গ্রাম, মানে আমাদের গ্রামের একটা অংশ। এই জায়গাটুকু এখন বর্তমানে পরিত্যক্ত, যা দেখতেই পারলেন। এখানকার অবস্থাটা তো বুঝতেই পারতেছেন। এখানে একসময় ভালো একটা কারখানা ছিল, এখন সেখানে কিছু নাই, শুধু এরকম পরিত্যক্ত হয়ে আছে। এইখানে বর্তমানে যে সমস্ত কাহিনীগুলো হয় তার মধ্যে থেকে একটা কাহিনী আপনাদের শোনাবো। যেমন ওই জায়গায় যে বাথরুমটা দেখলেন, ওই বাথরুমটা যে সময় ঠিক ছিল এবং বাথরুমের পাশে যে গাছগুলো আছে ওই গাছগুলোতে বেশিরভাগ পরিমাণে জিন থাকে। এর প্রমাণ আমি নিজেই, কারণ আমার চ্যানেলে 1 মিনিটের একটা ভিডিও আছে।
আমার মামিকে জিনে আসর করছিল এবং সেই জিনের বর্ণনা অনুযায়ী সেই সমস্ত জিনগুলা এই সমস্ত গাছেই থাকে। তো গাছটা হয়তো আপনারা অবশ্যই চিনতে পারছেন, গাছটার নাম আমি সঠিকভাবে জানি না, তো তার জন্য শেয়ার করতে পারি নাই। এখানে কীরকম কাহিনীগুলো হয়তো খুব ছোট কাহিনী, শুধু ছোট 2-3টা কাহিনী শুনছি, এগুলাই বলি। যেহেতু এরিয়াটা একদম পরিত্যক্ত, সেই রকমই ওই গাছগুলোর আশেপাশে যদি কোনো মানুষ রাতের বেলা যায় তাহলে দেখতে পারে সেই গাছ থেকে পানি পড়তেছে, কখনো গাছের উপরে আগুনের গোলা দেখা যায়। এগুলা কিন্তু স্বাভাবিক বিষয়গুলো না। এরকম একদিন একটা লোক যে সময় ওখানে কারখানা ছিল ওই বাথরুমে যায় বাথরুম ইউজ করতে। সে কিন্তু কল্পনা করে নাই যে আজকে এরকম কিছু একটা দেখব। তো সে বাথরুম ইউজ করার পর বাথরুম থেকে বের হইয়া যখন সে হাত মুখ ধৌত করে, ঠিক সেই সময় সে শুনতে পায় মানে মেয়েরা যেমন ঘুঙুর পইরা হাঁটাচলা করে বা এক পায়ের সাথে এক পা বাড়ি লাগাইলে যেরকম ঝনঝন আওয়াজ হইব সেরকম আওয়াজ। এখন সেই লোকটা সেই আওয়াজটা ফলো কইরা মানে আওয়াজটা কোন জায়গায় থেকে আসতেছে বুঝতে পারতেছে না, কিন্তু তার চোখ যখন সেই গাছের উপরের দিকে যায় তখন দেখে একটা সাদা কাপড় পরা মেয়ে তার দিকে তাকাই আছে এবং তার 2 পায়ে যে ঘুঙুরগুলো আছে সে ইচ্ছা কইরা মানে হাসি খুশি অবস্থায় সে এক পায়ের সাথে আরেক পা লাগাইয়া শব্দ করতেছে। এইটা দেখা যখন সেই লোকটা সেই মেয়েটার দিকে তাকাই আছে, সেই মেয়েটা এত বিভৎস একটা হাসি দেয়। তার হাসি দেখা সে বুঝতে পারছে এটা সাধারণ কিছুই না, কারণ সাধারণ মানুষ এই গাছের উপরে কোনোদিন বসে থাকবো অসম্ভব। সেই মেয়েটার চুলগুলা সাথে সাথে তার সামনে এসে পড়লো, মানে মুখের সামনে, এবং মুখের সামনে আসার আগে সেই লোকটা দেখতে পারছে ওই মেয়ের চোখগুলা সম্পূর্ণ সাদা, কালো অংশ কিচ্ছু নাই। সে সেই সময়ই সেখান থেকে একটা দৌড় দিয়ে কারখানার ভিতরে ঢুকে পড়ে। ঢোকার পর তার কারখানায় যে লোকগুলা ছিল তাদের সবাইকে এই স্থানে নিয়ে আসে। আসার পর দেখে কোথায় কি কিচ্ছু নাই, পুরো গাছ একদম ফাঁকা। তখন আমাদের গ্রামের অনেকেই বলল এই জায়গাটা ভালো না, গাছগুলো দেখছো এখানে খারাপ কিছু হয়। তো যাই হোক, এখানে যে জিনিসগুলো আছে পারতে মানে এরা শুধু ভয়ই দেখায়, কারো ক্ষতি করে না। এখানে একটু সাবধানে আসা যাওয়া করবা, আশা করি আর কখনো কোনো কিছু হবে না। তারপর থেকে এই স্থানে ধীরে ধীরে সব কিছু বন্ধ হয়ে যায়, এমনকি কারখানাও আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, কারণ এই স্থানে একমাত্র বাথরুমটা যে আছে এখানে আসতে হয় এবং প্রায় প্রায় এই সমস্ত অদ্ভুত জিনিসগুলা মানুষে দেখে। তো সেরকমই যখন এলাকায় প্রচুর পরিমাণে এই কথাগুলা প্রচলিত হয়ে যায়, তো তারপর থেকে কারখানাটা একদম বন্ধ হয়ে যায়। বর্তমানে দেখলেন তো কি অবস্থা, একদম পরিত্যক্ত। তো এই ছিল এরিয়ার একটা ঘটনা। এখানকার আরো অনেকগুলো ঘটনা আমার কাছে আছে, কারণ যেহেতু এটা আমাদের গ্রাম, বুঝতেই পারতেছেন কাহিনী সংগ্রহ করতে কোনোরকম কোনো সমস্যা হয় না। তো যদি এই কাহিনীতে একটু রেসপন্স পাই, ইমপ্রেশন পাই, তো আশা করি এই এরিয়াটুকু নিয়ে আরও 2-3টা কাহিনী যা আমি শুনছি তা আপনাদের মাঝে শেয়ার করবো। তো আজকে শাহিন আমি বিদায় নিচ্ছি, আসতেছি আগামীকাল আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক এই ছোট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। আজকে আমি আপনাদের রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা শোনাবো, যা এর আগে কোথাও শেয়ার করা হয় নাই। আশা করি আজকের ঘটনা শুনে পর্যাপ্ত ভয় নিয়ে তারপর এখান থেকে যাবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনাকে ভয় দেওয়ার এবং আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে আজকের রক্তহীন করা কাহিনীটি আপনাকে শোনাই। আজকের কাহিনীটা আমি যেভাবে শুনছি আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করব। এখানে নাম ঠিকানা সবকিছু গোপন করা হবে, অবশ্যই এনজয় করবেন। আমাদের গ্রামে একটা পুরাতন মুরগির ফার্ম আছে। মুরগির ফার্মটা অনেক দিন ধরে পরিত্যক্ত। মুরগির ফার্মটা এমন একটা স্থানে যার পাশেই কিনা একটা শ্মশান। তো শ্মশান যেহেতু মোটামুটি অনেক কাহিনী আছে, এক সময় শুনতাম এখানে নাকি অনেক রকমের কাহিনী হয়। তো তার জন্যই সেই মুরগির ফার্মের মালিক সেই ফার্মটা পরিত্যক্ত করে সেখান থেকে চলে যায়। তো সেই রকমই জিন ভূত যারা বিশ্বাস করে না সেই রকম একজন লোক সেই মুরগির ফার্মটা ভাড়া নেয়। ভাড়া নেওয়ার পর সেই মুরগির ফার্মে সে যথারীতি মুরগি পালন শুরু করে। তো মোটামুটি মুরগির বাচ্চা আনার পর
প্রায় অনেকটা বড় বড় হওয়া পর্যন্ত সেই এরিয়াতে কোনো রকম কোনো সমস্যা কারো চোখে পড়ে নাই। কিন্তু সমস্যা হয় যখন মুরগিগুলো বড় হয়। তাও কীরকম সমস্যা বলতাছি। শুধু কাহিনী শোনানো হবে, বাহির থেকে কোনো রকম কোনো কথা ঢোকানো হবে না। এতে কাহিনী যতটুকু হওয়ার হবে। মুরগি তো প্রায় অনেকটা বড় বড় হয়েছে। তো সেই রকমই একদিন, প্রতিদিন তো আর এই সমস্ত অলৌকিক কাহিনী হয় না, হলে তো একদিনই হয় না। তো সেই রকমই একদিন ফার্মের মালিক রাতের বেলা সেই মুরগি ফার্ম থেকে চলে যায়। পরের দিন সকালে যখন আসে তখন সে দেখে মুরগির ফার্মের ভিতরে মোটামুটি অনেকগুলো মুরগি ছিল। যেহেতু ফার্ম বুঝতেই পারতেছেন, তো সেই রকমই 20 থেকে 25টা মুরগি সেখানে ময়রা পয়রা আছে এবং প্রত্যেকটা মুরগির ঘাড় ভাঙা বা মটকানো যায় বলেন এইরকম। তো ফার্মের মালিক সকাল সকাল যখন আসলো, এসে দেখে না ফার্মের দরজা বন্ধ আছে, ভিতরে কোন রকম কোনো শিয়াল ঢোকারও অন্তত চান্স নাই। আর এতগুলা মুরগি তাও এইভাবে মরছে, এর মানে কি? তখন এই বিষয় নিয়ে গ্রামের মানুষ বুঝে নিত, অনেক রকমের কথা হট্টগোল শুরু হয়ে যায়। তো এই বিষয়টা কারো মাথায় কোনোভাবেই ঢুকতেছে না যে কেমনে কি হইল। তো মুরগি তো প্রায় অনেকগুলো মারা গেছে। তো সেদিনের মতো আবার তো রাত হয়ে যায়। তো সেদিনও সেই লোকটা চলে যায়, বাকি যে মুরগিগুলো আছে সেগুলো থাক। ঠিক পরের দিন যখন আবার সেই লোকটা ফার্মে ঢুকে, ঠিক একই কাহিনী দেখে। তখনও প্রায় অনেক পরিমাণে মুরগি ঠিক একইভাবে মারা গেছে বা একইভাবে ঘাড় মটকাইয়া মারা হয়েছে। এইবার সেই ফার্মের মালিকটা এই বিষয়টা একটু জানার চেষ্টা করে। তখন আশেপাশে অনেক লোকের জিজ্ঞেস করে, আচ্ছা এরকম হইতেছে কেন? তখন আশেপাশে গ্রামের মানুষ বলে, আপনি তো এই ফার্মটা নিছেন, এই ফার্মে অনেক ভৌতিক কাহিনী হয়, পিছনে একটা শ্মশান দেখতে পাচ্ছেন। মানে গ্রাম অঞ্চলের মানুষ এই সমস্ত ভূত প্রেত এইসব বিশ্বাস করে বেশি, কিন্তু ওই লোকটা এসব বিশ্বাস করে না বইলাই এই ফার্মটা ভাড়া নিছিল। তো সেই রকমই, যেহেতু এটা সাধারণ কোনো বিষয় না, ভিতরে কোনো মানুষ ঢোকার কোনো চান্সই নাই, এইভাবে মরা তারও একটু অস্বাভাবিক লাগছে। তখন সেই লোকটা করে কি, সেই গ্রামেরই একটা কবিরাজ আছে, যেহেতু মানুষ অনেক পরিমাণে কথা বলে, তো একটু কনফার্ম হওয়ার জন্য সেই কবিরাজের কাছে যায়। তো কবিরাজের কাছে যাওয়ার পর সেই কবিরাজ বলে, এই ফার্ম এবং পাশে শ্মশান খুব একটা ভালো না, এটা তো পরিত্যক্ত। আপনার মতো অনেক মানুষই এই ফার্মে আগে মুরগি পালন করত, তাদেরও ঠিক এইরকমই কাহিনী হইতো। আমার যতদূর মনে হয় আপনাকে তো এসব বলা হয়েছে, কিন্তু আপনি হয়তো বিশ্বাস করেন নাই। এই মুরগি ফার্মের পিছনে যে শ্মশানটা আছে, সেই শ্মশানে অনেক পরিমাণে খারাপ জিন থাকে। শুধু খারাপ বললে হবে না, এই জিনগুলার সব থেকে পছন্দ হইতাছে রক্ত। সেটা কোনো পশু প্রাণীর বলেন আর মানুষেরই বলেন। এর জন্যই এই এরিয়াটা একদম পরিত্যক্ত, এখানে কেউ আসে না। আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্য। তো সেই রকমই সেই লোকটা চিন্তা করে, আজকে আমি পাহারা দেব। বিশ্বাস তো আমি করতেছি না। সেই কবিরাজের মুখে এই কথাগুলো শুই না, তখন আমি সেখান থেকে চলে আসি। আমার যতদূর মনে হয় এটা আমার কোনো শত্রুর কাজ, যে কোনোভাবেই হোক তারা এগুলা করছে। এখানে জিন ভূত অসম্ভব, আজকে আমি পাহারা দেব। এই কথা চিন্তা করে সে রাতে সেখানেই থাকে, এবং থাকার পর সে যে জিনিসটা দেখে, তা দেখার জন্য ওই রাতে মোটেও প্রস্তুত ছিল না। সে ছিল হয়তো কোনো মানুষ আসে, হয়তো কেউ শত্রুতা কইরা আমার মুরগিগুলো এভাবে মাইরা ফেলাইতেছে। তো যাই হোক, রাতের বেলা আনুমানিক 3টা, তার অনেকটা ঘুম ধরে গেছে। ঘুম ধরার পরও সে বুঝতে পারতেছে ঠিক মুরগির ফার্মের আশেপাশে থেকে প্রচুর পরিমাণে কুকুর শিয়াল ডাকাডাকি করতেছে। যেহেতু জঙ্গল আর মুরগির ফার্ম, কুকুর শিয়াল তো থাকার কথাই। তো যাই হোক, তো কুকুর শিয়ালের ডাক শুনে সেই লোকটার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে দেখে, আসলে বিষয়টা না বললে বুঝতে পারবেন না, সেই মুরগির ফার্ম থেকে শ্মশান ঘাট একদম স্পষ্ট দেখা যায়। যদি ওই দিক থেকে কেউ আসে তাই একদম ক্লিয়ার দেখা যাইব। তো সেই রকমই সেই লোকটা দেখতে পারলো একটা কালো ছায়া ধীরে ধীরে সেই শ্মশান ঘাট থেকে এই মুরগির ফার্মের দিকে আসতেছে, একটা কালো অবয়ব। তো প্রথমে মনে করছে যেহেতু অন্ধকার রাত, কোনো মানুষ, কিন্তু তারপরে সেই লোকটা যা দেখছে তা দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না। সেই লোকটা কিন্তু মুরগির ফার্মের ভিতরে না, সে কিন্তু বাহিরে তার থাকার মতো স্থান আছে। যেহেতু রাতে এখানে সে থাকে না, কিন্তু থাকার জন্য তো একটা সিস্টেম করে, বুঝেন তো। সেই লোকটা দেখে সেই কালো অবয়বটা ধীরে ধীরে সেই মুরগির ফার্ম পর্যন্ত আসলো। এখন মেন কথা হইতাছে, মুরগির ফার্মের ভিতর ঢোকা তো অসম্ভব, কিন্তু সেই অবয়বটা যেন কোনো কালো ছায়া অটোমেটিক্যালি সেই মুরগির ফার্মের যে জালগুলা থাকে, সেই জালগুলা ভেদ কইরা কালো ধোয়া হইয়া সেই মুরগির ফার্মের ভিতর ঢুকে গেল। ব্যাস বুঝতে পারলাম এটা খারাপ কিছুই।
বিশ্বাস করি না, একে তাড়ানোর মতো ক্ষমতা এখন আমার নাই। আমার মুরগি জাহান্নামে যাক, এখান থেকে পালাই। তারপর আমি সেখানে একটা মুহূর্ত দেরি করি নাই, সেখান থেকে আমি দৌড়। পরের দিন মুরগিগুলো যতটুকুই হয়েছিল আমি বেচা ফেলাই। সেখানে কাজ অসম্ভব, আর কাজ হবে না। এই ছিল ছোট একটা ঘটনা। সেই লোকটা যদি এগুলো না দেখতো তাহলে সে বিশ্বাস করতোই না, যেহেতু দেখছে সেখানে আর মুরগি পালন করে নাই। তো ডিয়ার অডিয়েন্স, এই ছোট কাহিনীতে হয়তো ভয় দিতে পারবো না, তবু চেষ্টা করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম একটি করে ঘটনা শেয়ার করা হয়। তো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং প্রতিদিন কাহিনীগুলো শোনার আগ্রহ থাকলে প্লিজ অবশ্যই আসবেন। তো আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছি আগামীকাল আবারও রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। আসুন আজকে একটা রাস্তার পাশে তেঁতুল গাছের কাহিনী শোনাই। অবশ্যই তেঁতুল গাছ তো সবাই চিনেন, আর মেয়েদের সবথেকে প্রিয় খাবার হচ্ছে তেঁতুল, মানে টক জাতীয় জিনিস। তো যাই হোক, মাই ডিয়ার অডিয়েন্স, আশা করি আজকের কাহিনীটা আপনাদের একটু হইলেও ভালো লাগবে। তো আসুন, আর কোনো কথা বলবো না, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনাদের মনোযোগটা ধরে রাখার। তো আশা করি সবাই শুনবেন। তো আর কোনো কথা নয়, আসুন আজকের কাহিনীটা আপনাকেই শোনাই। বাংলাদেশের কোনো একটি গ্রামের রাস্তা। আপনারা তো জানেন গ্রাম অঞ্চল কেমন নির্জন হয়, সেই রকমই রাস্তার পাশে একটা নির্জন এরিয়া আছে। সেই এরিয়ার আশেপাশে বাড়িঘর প্রায় নাই বললেই চলে। এবং যেহেতু বাড়িঘর নাই, কিন্তু একটা জিনিস আছে, তা হইতাছে একটা বড় তেঁতুল গাছ। যেহেতু সেই রাস্তা দিয়া প্রতিনিয়ত মানুষের যাওয়া আসা করতে হয়, এবং মানুষেরই কথা, এই তেঁতুল গাছে প্রায় 2 থেকে 3টা খারাপ কিছু আছে। এখন খারাপ কি থাকতে পারে অবশ্যই বুঝতে পারতেছেন। তো সেই রকমই ওই এলাকার মানুষের বর্ণনা অনুযায়ী, যদি কোনো মানুষ ওই রাস্তা দিয়ে রাতের বেলা হাইটে যায়, মানে একটু গভীর রাতে, সে দেখতে পারে সেই গাছের নিচে কেউ দাঁড়ায় আছে। কখনো দেখে কোনো লাশ রাস্তার মাঝে শুয়ে আছে, এমনকি কখনো দেখে গাছের উপর কেউ পা দুলাইতেছে। তার সাথে আরও এমনকি যখন কোনো মানুষ যাওয়া আসা করে সেই রাস্তা দিয়া, সেই গাছে থেকে ইট বলেন বা পাথর বলেন, সেগুলো দিয়া সেই মানুষগুলোর উপর ঢিল নিক্ষেপ করে। কিন্তু কে করে তা দেখা যায় না। তো সেই রকমই একটা কাহিনী। সেই গ্রামেরই একজন লোক ওই রাস্তা দিয়া রাত আনুমানিক 11টা, গ্রামের রাস্তা বুঝতে পারতেছেন, ভয়ে ভয়ে যেহেতু বাসায় যেতেই হবে, তার জন্য সেই রাস্তা ধইরাই বাড়ির দিকে রওনা দেয়। এই গাছটার সম্পর্কে সেই লোকটা জানে না এমন নয়, জানে, কিন্তু আজকে বাধ্যতামূলক যেতেই হবে, কারণ রাস্তা তো এটাই। সে যখন সেই গাছের কাছাকাছি যায়, সে তো এমনিতেই ভয় পাইতেছে। সে যে জিনিসটা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে সেই রাস্তার মাঝখানে একটা সাদা কাফনে পড়া লাশ, কোনো খাটিয়া নাই, রাস্তার মাঝখানে এমনভাবে শোয়ানো আছে, একটা মানুষ যদি যাইতে চায় ওই পাশে, সেই লাশের উপর দিয়ে যাইতে হইব। তখন সে সাথে সাথে বুঝতে পারছে আজকে যেহেতু রাত হয়ে গেছে, গাছটা খুব একটা ভালো না, ফাইসা গেছি, সামনে যাওয়ার প্রশ্নই আসে না। সে উল্টা যে দিক থেকে আসছিল সেই দিকেই দৌড়, কারণ সেই লোকটা এই বিষয়গুলো তো খুব ভালো করেই জানে। সেদিন সেই লোকটার বাসায় ব্যাক করে নাই। এটা ছিল একজনের সাথে একটা কাহিনী। এর পরবর্তীতে যে কাহিনীটা হয়, সেই গ্রামেরই আরেকটা লোক, সেদিনও রাতের বেলা, কিন্তু সেদিন অত রাত না, আনুমানিক 9টা। কিন্তু একটা জিনিস বুঝতেছেন, প্রথমেই কিন্তু বলছিলাম গ্রামটা কিন্তু খুব নির্জন, আর তেঁতুল গাছ, এটাই তো সব থেকে বড় কথা। যেহেতু রাত 9টা, খুব একটা ভয় তার মনে কাজ করতেছে না। যে লোকটার সাথে এই কাহিনীটা হয়েছে তার বয়স মোটামুটি সর্বোচ্চ 25 বছর, মানে খুবই ইয়াং, সাহস একটা ছেলে। তো যাই হোক, সে যখন সেই গাছের কাছাকাছি আসে, সে প্রথমে একটা অনুভব করে সেই গাছ থেকে তাকে কেউ একজন ঢিল মারলো।
মাত্র ঢিলটা মারার সাথে সাথে সেই ছেলেটা চিৎকার করে বলছে, কার এত বড় সাহস আমার দিকে ঢিল ছুড়ছত। এইটা বইলা তার হাতে একটা লাইট ছিল, সেই লাইটটা নিয়ে আশেপাশে যখন দেখে কোথায় কেউ তো নাই, কিচ্ছু নাই, তাহলে এই ঢিলটা কোত্থেকে আসলো। তখন সেই ছেলেটা কৌতূহলবশত সেই তেঁতুল গাছের উপরের দিকে লাইটটা ধরে। ধরার পর সেই ছেলেটা যা দেখে তা দেখার জন্য ওই সময় মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে একটা সাদা কাপড় পরা মেয়ে। সাদা কাপড়টা কীরকম, মানে গ্রাম অঞ্চলের মেয়েরা যেরকম লং জামা কাপড়গুলো পরে, তো সেই কাপড়টা এইরকমই, শুধু প্রচুর পরিমাণে সাদা। তখন সেই ছেলেটা ভালো করে যখন মুখের দিকে লাইটটা ধরে, তখন থেকে মেয়েটার মুখ সম্পূর্ণ পুরা, চোখগুলা লাল জল করতেছে, এবং সেই মেয়েটা সুন্দর করে দুইটা পা দোলাইতেছে, এবং সে তো একটা ডালের উপরে বসে আছে। ডালটা একদম চিকন, যা একটা 10-12 বছরের বাচ্চা যদি বসে থাকে, 10-12 বছর না, যদি 5 বছরের বাচ্চা বসে থাকে তাও ডালটা ভাইঙ্গা যাব। সে কেমনে বসে আছে, তার দিকে তাকাইয়া সেই মেয়েটা একটা হাসি দেয়। সেই লোকটার বর্ণনা অনুযায়ী সে যদি সেই সময় ওই গাছ ওই মেয়েটাকে না দেখতো আর তার হাসিটা না দেখতো, সে কোনোদিনই বিশ্বাস করতো না যে এরকম খারাপ কিছুর হাসি এত মারাত্মক হতে পারে। তার হাসি শোনার সাথে সাথে মনে হইলো আকাশে একটা বজ্রপাত করলো, এতটাই ভয়ানক। সেই ছেলেটা সেখান থেকে তখন ভোদৌড়। সেই রাস্তা দিয়ে পারতে মানে এখন পর্যন্ত সে রাতের বেলা যাওয়া আসা প্রায় বাদ দিয়ে দিছে। সে যাওয়া আসা করে যখন তার সাথে কোনো লোক থাকে। তো এই গাছটা নিয়ে অনেক রকমের কাহিনীগুলাই আছে। তো আজকে শুধু এইটুকু শেয়ার করলাম, ইনশাল্লাহ আগামীতে এর থেকে ভালো ভালো ঘটনা শেয়ার করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শাহিন আসতেছি আগামীকাল আবারও একই সময় রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।